বাংলাদেশের আসল পরিচয় হচ্ছে বাংলাদেশের গ্রাম এবং আমিও আমার জীবনের একটি অংশ বেড়ে উঠেছি এই গ্রামে গ্রামে। কিন্তু চাকুরি এবং পেশাগত কারণে শহরে শহরেই সময় পেরিয়ে যাচ্ছিল। তাই কনক্রিটের জঞ্জাল ছেড়ে একদিন বেরিয়ে পড়তে ইচ্ছে হলো গ্রামের সবুজ শ্যামল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। তাই যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর নামক গ্রামের উদ্দেশ্যে। এবং এই ট্যুরটি আয়োজন করেছে আমার অফিস আইডিএফএল বাংলাদেশ লিমিটেড। পদ্মা সেতু এবং ভাঙা এক্সপ্রেস হাইওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকি গোপালগঞ্জের দিকে। রহমত ভাই, খুব মজা হচ্ছে নাকি? আমার আর মুখে ভাষা নাই। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি পদ্মা সেতুতে উঠে। পদ্মা সেতু, তুমি আমার হৃদয়ে আছো, হৃদয়ে থাকো। আমরা আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে বাপি ভাই সামনে ইলেকশনে দাঁড়াবে, তো আমরা সবাই বাপি ভাইকে সাপোর্ট করব। আমরা আরেকটা পদ্মা সেতু দেখবো। যাত্রাপথে বিভিন্ন রকমের আনন্দ উৎসব এবং আড্ডা দিতে দিতে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম মুকসুদপুরের সেই গ্রামটিতে। এবং গ্রামটিতে এসে নামার সাথে সাথেই আমাদের মনের মণিকোঠায় পরিস্ফুটিত হয়ে উঠল সেই চিরচেনা গ্রামীণ সব দৃশ্যপটগুলি। সো আমরা অবশেষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর গ্রামে চলে এসেছি। অনেকদিন পর আসলে একটা পিওর ন্যাচারাল একটা গ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এই জায়গাতে আসলে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন গ্রীষ্মের ছুটিতে নানুর বাড়ি দাদুর বাড়ি বেড়াতে যেতাম। তো এখন বেশিরভাগ গ্রামগুলো অনেক উন্নত হয়ে যাওয়ার কারণে আর আগের সেই ভাইবটা দেখা যায় না। তো এই গ্রামে এসে অনেকটা সেই রকম একটা ভাইব পাওয়া যাচ্ছে এখানে। সুন্দর ছায়াশূন্য বাগান। আমরা এই ধরনের গ্রাম দেখে আসলে বড় হয়েছি, আর গ্রামেও কিছুদিন বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে আমার। সো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দুই সাইডে কলা গাছের সারি এবং এর মাঝখান দিয়ে রাস্তা। অসাধারণ। এই যে এত গরম পড়ছে এই জায়গাতে, কিন্তু সেই হিসাবে গাছগাছালির আধিক্যের কারণে এখানে কিন্তু তেমন একটা হিট যে ফিলস লাইক 41 42 এই ধরনের কিন্তু কোনো গরমের কিছু আমরা পাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল নর্মাল টেম্পারেচারই আছে এই গাছগাছালির কারণে। সো গাছগাছালির যে একটা গুরুত্বপূর্ণ বা একটা গুরুত্ব বহন করে আমাদের পরিবেশে, সেটা এই ধরনের গ্রামে আসলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনেকদিন পর এরকম একটা বাগানে দাঁড়ানোর সৌভাগ্য হলো। এবং এত যে রোদ, এই রোদ অনুযায়ী এখানে কিন্তু খুব একটা গরম নাই। তার মানে কি, যে আমরা যখন গাছের ছায়ার মধ্যে থাকি সেই সময় পরিবেশের যে উত্তাপ, সেটা আমাদের কতখানি রক্ষা করে আমাদেরকে গরম থেকে, উষ্ণতা থেকে, তা এই বাগানে দাঁড়ালেই টের পাওয়া যাচ্ছে। এখান থেকে আবার আপনি ওই সামান্য দূরে দেখতেই পাচ্ছেন এইরকম জায়গায় যদি আপনি আসেন, আমি দেখাই একটু আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে পাটের যে ক্ষেত, এখানে পাট লাগানো আছে। তো এই এই পাট গাছের এখানে দেখতেছেন যে অনেক রোদ। আপনি এই বাগান থেকে রোদের দাঁড়ালেই 1 মিনিটের মাথায় বুঝতে পারবেন যে রোদের উত্তাপটা কতখানি। অথচ অল্প কিছু দূরত্ব এই বাগানের যে ছায়া, এই ছায়ার মধ্যে কি পরিমাণ যে শান্ত এবং শীতল যে বাতাস এখানে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে গাছের পাতা নড়াচড়া করছে। তো আমরা ঢাকায় যারা থাকি বা বিভিন্ন শহরে সিটিতে যারা থাকি, সেখানে যে গাছ নেই বললেই চলে, এবং সেখানে গাছের অভাবে আমাদের কি পরিমাণ দৈনন্দিন জীবনে যে হিট কনজিউম করতে হচ্ছে, স্পেশালি যে সূর্যের যে তাপ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।
যে কোনো বছরের থেকে যে কোনো অতীতের সকল ইতিহাস সকল রেকর্ড আসলে ভেঙে গেছে এবারের গরমে। গ্রামে এসেই সবুজ শ্যামল বাগানের শান্ত শীতল ছায়ায় শরীরটা জিরিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে আমরা প্রস্তুত হচ্ছি সকালের নাস্তার জন্য। আমরা এখন সকালের নাস্তাটা সেরে ফেলছি। তো গ্রামে আসার পরে খানিকটা ঘোরাঘুরির পরে গ্রামের পক্ষ থেকে আমাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আমরা মাত্রই হাত মুখ ধুয়ে আসলাম, এখন সামান্য কিছু সকালের নাস্তা আমরা সেরে নেই। চলুন দেখাই সকালের নাস্তায় গ্রামের পক্ষ থেকে আমাদের জন্য আপ্যায়ন কিভাবে করা হয়েছে এবং কি ছিল তার মেনু। ডিম, ডাল আর দুটো রুটি, সাথে কলা আসতেছে আর পানি। হোয়াট ইজ দিস? ভাই আপনি যে নাম কলা গুলো দিয়ে দিয়েছি। পরোটা আরো দিয়ে দেন ভাই। ভাই পরোটা কারো লাগবে আমার কাছ থেকে নিয়ে আসবে। ফ্রেশ। কলা কিন্তু ফরমালিন মুক্ত। একবারে সঙ্গে বাপিকে নিয়ে নাস্তা শেষ করেই বেরিয়ে পড়লাম গ্রামের চারপাশটা ঘুরে দেখার জন্য। প্রথমে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে যেতেই অসাধারণ একটা রাস্তা দেখতে পেলাম, যার দুপাশে তাল গাছের সারি। সেখান দিয়ে আমরা চলে গেলাম সোজা ধান ক্ষেত দেখতে। বহুদিন পর আসলে জমির আল দিয়ে হাঁটার একটা মজাই অন্যরকম। অনেকটা ছোটবেলায় আমরা যখন গ্রামে বেড়াতে যেতাম বা কিছুদিন আমি যখন গ্রামেও থেকেছি, তো তখন আর কি প্রতিনিয়ত আমরা এরকম গ্রামে আল ধরে হাঁটার অভ্যাস ছিল এবং প্রায় প্রতিনিয়তই হাঁটতাম। এবং অনেক বছর পরে আবার সেই সুযোগটা আসলো আজকে। আমার সাথে বাপি আছে। আমরা মূলত এখানে আসছি একটু ঠান্ডা এই জায়গাটা খুব, এবং অল্প কিছু গাছ, তাও যে পরিমাণে রোদ্রের এগেনস্টে যে এখানে ঠান্ডার দিচ্ছে, সেটাই আসলে খুবই আশ্চর্যজনক একটা বিষয়। তো আমরা এখন যেই ক্ষেতের মধ্যে আছি, এটা একটা মূলত ধান ক্ষেত ছিল এবং এর চারপাশেও ধান ক্ষেত ছিল। এবং অলরেডি দেখতে পাচ্ছেন ধান কাটার সিজন অলরেডি শেষ। তো ধান অলরেডি কেটে ফেলা হয়েছে। তো ধান কেটে ফেলার পরে যে জিনিসটা থাকে, অনেকে এটাকে বলে নাড়া। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এই নাড়াগুলো থেকে এই আবার কিন্তু গাছ গজায়, কিছু কিছু নাড়া থেকে আবার গাছ গজায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। দেখতে পাচ্ছেন এই নাড়াগুলো থেকে আবার সবুজ গাছগুলো তৈরি হয়েছে, জন্ম নিয়েছে। তো এখান থেকেও কিন্তু আবার ধান গজায়। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে, আমরা ছোটবেলায় দেখতাম যে ধান কাটার পরে অনেকে এই শিকড়গুলো বা নাড়াগুলো কাটতো না। তো এগুলো থেকে আবার কিছুদিন গাছ হয়ে অল্প কিছু ধান তারা আবার সংগ্রহ করতো। তো এখন হয়তো এই দৃশ্যগুলো এখন আর আগের মতো দেখা যায় না। তবে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখনো গ্রামগঞ্জে, বিশেষ করে বিল অঞ্চলগুলোতে, চাষাবাদের জমিগুলোতে এখনো সেই বাংলার অপরূপ দৃশ্যগুলো এখনো চোখে পড়ার মতো এখনো এগুলো দেখা যায়। কিরে, তোর নাম কি? আমার নাম ময়না। নাম কি তোর? ময়না। ময়না, আমার নাম ময়না। আপনাদেরকে একটা কথা বলি, এই যে গ্রাম, এতদিন পরে যে গ্রামটা আমরা ঘুরতে আসলাম, আসলে আমার গেট আপ দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা শান্তির ছায়ার তলে এখানে বসে সময় কাটাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা তাল গাছ, এবং এই তাল গাছের নিচে এতটা ঠান্ডা এবং এতটা সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস, এটা আসলে অনেক অনেক বছর পরে আসলে এই অনুভূতিটা আসলে পেলাম। এবং গ্রামের যে একটা আলাদা যে মায়া, আলাদা যে একটা শান্তি, সেটা বাংলাদেশের যে কোনো গ্রাম হোক, এটার আসলে কোনো তুলনাই হয় না। তো আমরা এই জন্যই সবাই হয়তো বা মনে মনে বা মনের কোথাও না কোথাও আমরা আসলে গ্রামের সাথে জড়িত। এবং আমাদের পূর্বপুরুষ বা আমাদের উত্থান কিন্তু আসলে গ্রাম থেকে। এখন যতই গুলশান বনানী বা যত বড় বড়ই শহর হোক না কেন, আমাদের কিন্তু সবার এই নারী পোতা কিন্তু গ্রামে। সো এই গ্রামের যারা বড় হন নাই বা গ্রামের সাথে যারা কখনোই, যে নতুন জেনারেশন যারা বড় হচ্ছেন, তারা যদি গ্রামের সাথে সম্পর্ক এখনো না থেকে থাকে, আমি সবাইকে বলবো আপনাদের গ্রামের সন্ধানে যান, আপনাদের শেকড়ের সন্ধানে যান। দেখবেন যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, যত সুযোগ সুবিধার মধ্যেই থাকেন না কেন,
এই গ্রামেই আসলে প্রকৃত শান্তি বিদ্যমান। বিস্তীর্ণ ধান ক্ষেত এবং তাল গাছের ছায়ায় শরীরটা জিরিয়ে নিয়ে আবারও আমরা ফিরে আসলাম আমাদের মূল জায়গায়। এবং এখানে আসার পরে দেখলাম গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নাচানাচি করছে, এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে কাটাতেই দেখা পেলাম ছেলেবেলার সেই আইসক্রিম ওয়ালার। বহুদিন পরে সেই ছোটবেলার যে কোন আইসক্রিম, মাইকের আওয়াজ বা ঘন্টা শুনলে আমরা ছুটে গিয়ে যখন কিনতাম, তখন দাম ছিল 1 টাকা 2 টাকা। এখন কত কাকা? এখন 5 টাকা করে। যদিও ঢাকাতে এগুলো বেচে 10 টাকা, বাট অনেকদিন পরে আসলে এই ধরনের আইসক্রিমটা দেখা পেলাম এবং সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এবং অনেক টেস্টি, আসলে ছোটবেলার স্বাদ মিশানো। তো এটা অনেকদিন পর দেখতে পেয়ে আসলে অনেক ভালো লাগলো। তো এতক্ষণ আমরা অনেক মজা করলাম গ্রামের মধ্যে সবাই মিলে, বাগানের মধ্যে ক্রিকেট খেললাম এবং এখন যাচ্ছি গোসল করতে। প্রচন্ড ঘামে শরীর ভিজে গেছে এবং অনেক বেশি টায়ার্ড লাগছে খেলার পরে। আমরা সবাই সেখানে আইসক্রিম খেলাম, তাল খেলাম, তালের শ্বাস যেটা বলে। সো এখন আমরা যাচ্ছি পুকুর ঘাটের দিকে। গ্রামে এসেছি আর পুকুরে নামবো না তা তো হয় না। প্রচন্ড দাবদাহে প্রাণ যখন আমাদের সবার উষ্টাগত, তখন এমন পুকুরে গোসল করাটা নিতান্তই অনেক রোমাঞ্চকর একটা ব্যাপার। এবং অনেকদিন পরে এভাবে পুকুরে সাঁতার কাটতে পেরে আসলেই অনেক অনেক বেশি ভালো লাগছিল। ও বহুদিন পরে পুকুরে যাওয়ার সৌভাগ্য হইল। গ্রামীণ পরিবেশ, এই পুকুরে নামার জন্য আসলে ঢাকায় মনটা অনেকদিন ধরে আনচান করতেছিল। এই গরমে অবশেষে একটা পুকুর পাওয়া গেছে। মোটামুটি পানিটাও মোটামুটি ভালোই, যেমন হোক শরীরটা ভিজে একদম পুরা প্রাকৃতিক যে গ্রামীণ সুইমিং পুল, সেই ফিলটা নেওয়া যাচ্ছে আর কি। তো এখন আমরা আসলে আরেকটা স্পোর্টস এর অ্যারেঞ্জ করেছি এখানে আমাদের সাথে থাকা মেয়েদের জন্য। তারা হচ্ছে হাড়ি ভাঙা খেলাটায় অংশ নিতে যাচ্ছেন। তো চলুন দেখি খেলার একাংশ। তো এই মুহূর্তে প্রায় 3 জন ক্যান্ডিডেট অলরেডি তাদের টার্ন শেষ করে ফেলেছে। এর মধ্যে কেবল একজন মাত্র সঠিকভাবে হাড়িটা ভেঙতে পেরেছে, তা হচ্ছে আফসানা। চলুন আমরা বাকিটাও দেখি, বাকি ক্যান্ডিডেটরা কি করেন। তো আমরা ফার্স্ট আর সেকেন্ড পেয়ে গেছি। প্রথম হচ্ছে আফসানা এবং দ্বিতীয় হচ্ছে শান্তনা। এবার তৃতীয় কে হয় সেটা দেখার জন্য বাকিদের নিয়ে আরো একটি রাউন্ড অনুষ্ঠিত হবে, এটা থার্ড জন্য। চলুন দেখা যাক। সো আমরা মেয়েদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বিজয়ী পেয়ে গেছি। প্রথম হলো আফসানা, দ্বিতীয় হলো শান্তনা এবং তৃতীয় হলো আমাদের ফারিয়া। এবার ছেলেদের পালা। আমরা এবার রেডি হচ্ছি, দেখা যাক আমরা পারি কিনা।
বাই দ্য ওয়ে আমারও টার্ন আসতেছে। হাড়িভাঙা খেলার পরে পিলো পাসিং নামের একটি গেম আমরা আবার খেলছিলাম এবং সেখানে আমি আর মৌটুসি আপুই ফাইনালিস্ট ছিলাম। খেলাধুলার আয়োজনের শেষে এবার আসলো প্রাইজ সেরেমনির পালা। তো হাড়িভাঙা মেয়েদের ক্ষেত্রে আফসানা প্রথম পুরস্কার জিতেছে এবং শান্তনা সেকেন্ড প্রাইজ নেওয়ার পরে তৃতীয় পুরস্কার পেয়েছিলেন আমাদের সবার প্রিয় পারিয়া। এবং এরপরে শুরু হয় ছেলেদের হাড়িভাঙার পুরস্কার বিতরণী। তো ছেলেদের হাড়িভাঙাতে সবার প্রথম পুরস্কার বিজয়ী হয়েছিলেন আমাদের রিমনুল আমাদের অফিসের একদমই ইয়াংগেস্ট মেম্বার। এরপরে সেকেন্ড হয়েছিলেন আমাদের সবার প্রিয় আইজ্যাক ভাই হচ্ছেন আমাদের আইডিএফএল বাংলাদেশের সিএম অর্থাৎ কান্ট্রি ম্যানেজার। তার পুরস্কারটি দিতে আমরা আসলে একটু অপেক্ষা করছিলাম একজন বিশেষ মানুষের হাত থেকে তাকে পুরস্কারটি ডেলিভারি দেওয়ার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেকেন্ড প্রাইজের পুরস্কারটি নিচ্ছেন তিনি তার সহধর্মিনীর কাছ থেকে। এরপরে আসে থার্ড প্রাইজ জিতেছিলেন আমাদের বিজনেস ডেভেলপমেন্টের রহমত ভাই। এবং এরপরে আসে আমাদের সেই পিলো পাসিং এর ফার্স্ট পুরস্কার সেরেমনি। সেখানে মৌটুসি আপু যথারীতি চ্যাম্পিয়ন এবং আমি যথারীতি রানার্স আপ হই। পিলো পাসিং এ অংশ নিয়েছিলাম এবং আমার লাইফে ফার্স্ট টাইম আমি একটা প্রাইজ জিতেছি খেলায় এবং আই এম সো এক্সাইটেড টু উইন দিস প্রাইজ অ্যাকচুয়ালি। আমার সত্যি কথা বলতে আমার নিজের গ্রামও এতটা বেশি আর গ্রাম নেই এখন বর্তমানে, কারণ আধুনিকতার ছোঁয়া এখনো আমাদের গ্রামগুলোতে চলে এসেছে। বাট এই গ্রামটাতে এসে কিছুটা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভাইব আমরা এখনো পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে এখানে আসলে কি বলবো, যতই দেখছি মুগ্ধ হচ্ছি এবং এই প্রকৃতির মাঝখানে আমাদের ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে কোনো জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছি। বিকালবেলা গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে আরো একটি আইসক্রিম পেয়ে গেলাম। আইসক্রিমটা সেই ছোটবেলার, আসলে গ্রামের সবকিছুই আসলে একটু অসাধারণ লাগে দেখতে, সেই কারণে আবারও একটা আইসক্রিম খেলাম এবং এটা গ্রিন কালারের, লেমন একটা ফিল আছে এটার মধ্যে। জানি না এটা অ্যাকচুয়াল লেমন দিয়ে তৈরি কিনা। অসাধারণ। তো ঘুরতে ঘুরতে অবশেষে সময় এলো আমাদের দুপুরে লাঞ্চ করার টাইম। তো আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যে কারণে এই খাবারের জায়গাটি আমরা স্বাভাবিকভাবে স্কিপ করে গেছি এবং এখানে বেশ ভালোই আয়োজন ছিল। মুরগি, গরুর মাংস এবং ফ্রাইড ফিশ সহ নানা রকম সবজি এবং সালাদ, এবং সবশেষে ছিল আতপ চালের অসাধারণ একটি পায়েস। দেখতে দেখতে কিভাবে সারাটা দিন কাটিয়ে ফেললাম তা আসলে আমরা কেউই বিন্দুমাত্র টের পাইনি। তবে চলে যেতে যেতে এই গ্রামের অপরূপ সৌন্দর্যের প্রশংসা না করলেই নয়, সেই সাথে এই গ্রামের মানুষদের সহজ সরল এবং নিরেট সহযোগিতা এবং ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। তাই কবির ভাষায় চলে যেতে যেতে আবারও বলতে হয়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।